আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডল স্কুল কর্তৃক আয়োজিত হোম স্কুল প্রোগ্রামে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আমি আছি মোহাম্মদ ইমরান আলী খান, সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান। আজকে তোমাদের যে বিষয় নিয়ে আমি ক্লাস নেব সেটা হচ্ছে দশম শ্রেণীর। তোমাদের সামনে যে টেস্ট পরীক্ষা হবে, মূলত ওই টেস্ট পরীক্ষাটাকে সামনে রেখে আমরা ক্লাসগুলো নিচ্ছি। আমি গতির উপরে তোমার 1 নম্বর ক্লাস নিয়ে ফেলেছি। আজকে গতির উপর হচ্ছে 2 নম্বর ক্লাস হবে। তোমরা মনোযোগ দিয়ে এই ক্লাসটা ফলো করবে। এখানে আমি কিন্তু প্রথম ক্লাসে সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, আজকেও সেই ধারাবাহিকতায় সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে জানো যে অনেক রকম সৃজনশীল প্রশ্ন করা সম্ভব। হ্যাঁ, আমি সেখান থেকে গুরুত্বপূর্ণ যে সৃজনশীল প্রশ্নগুলো সেগুলো উপরে আলোকপাত করব। তো মূল আলোচনা আমি যাই। দেখো, যে প্রশ্নটা আমরা এখানে দেখেছি সেই প্রশ্নটার দিকে একটু খেয়াল করো। স্থির অবস্থান থেকে একটি বাস 3 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলা শুরু করলো। একই পথে এর 126 মিটার পেছন থেকে একটি মোটরসাইকেল 30 মিটার পার সেকেন্ড সমবেগে একই সাথে যাত্রা শুরু করলো। যাত্রা শুরুর কত সময় পর বাস ও মোটরসাইকেলের বেগ সমান হবে তা নির্ণয় করো। এটা গ নাম্বার প্রশ্ন। তো এখানে তোমরা হয়তো এখন সৃজনশীল প্রশ্নটা দেখে হয়তো কিছুটা ধারণা করতে পারছো, আবার অনেকে হয়তো অতটা বুঝতে পারো নাই। আমি চিত্র এঁকে তোমাদের বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। তো এখানে বলছে কি যে বাস এবং কে মোটরসাইকেলের কথা বলা হয়েছে। বাস এবং মোটরসাইকেলের কোনটা সামনে কোনটা পেছনে আছে এটা কিন্তু সৃজনশীল প্রশ্ন দেখে আগে তোমাদের ঠিক করে নিতে হবে। এখানে কি বলা হয়েছে যে 126 মিটার পেছন থেকে একটি মোটরসাইকেল, অর্থাৎ মোটরসাইকেলটা আসছে হচ্ছে বাসের পেছনে। তাহলে মোটরসাইকেলকে আমরা এখানে যদি এই পয়েন্টটাতে তোমার এম পয়েন্টটাতে যদি থাকে মোটরসাইকেল থাকে আমরা ধরে নিতে পারি। আর তার সামনে কি আছে? তার সামনে আছে হচ্ছে তোমার কি বাস। এই বাসটা আমরা ধরে নিলাম যে এই বি অবস্থানে কি আছে সেই বাসটা আছে, এবং এম অবস্থানে মোটরসাইকেল এবং বি অবস্থানে কি আছে বাস আছে, এবং এদের মধ্যবর্তী দূরত্ব কত দেখো সেটা দেওয়া আছে 126 মিটার। আচ্ছা, 126 মিটার। এবং এখানে বলা হয়েছে যে যেহেতু গ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে সেটা আগে আমরা দেখে আসি। তাহলে চিত্রের সাথে এটা আমাদের চিত্রটা আসলে মূলত প্রয়োজন হবে নাম্বার ভয়ে। গ নাম্বারটা আমরা আগে পড়ে উত্তরটা করে ফেলবো, আর ঘ নাম্বারের জন্য মূলত আমাদের চিত্রটা লাগবে। যাত্রা শুরুর কত সময় পর বাস ও মোটরসাইকেলের বেগ সমান হবে তা নির্ণয় করো। এখন এই কোশ্চেনে আছে হচ্ছে তোমার একটা তোমার কি বাহন হচ্ছে কি আছে তোমার হচ্ছে স্থির অবস্থানে আছে, স্থির অবস্থান থেকে ত্বরণে চলছে। আরেকটা হচ্ছে কি আরেকটা তোমার সমবেগে চলছে। তাহলে সমবেগে যে চলছে সেটা বেগ কিন্তু কি হবে না, সময়ের সাথে সাথে পরিবর্তন হবে না। এখন সেই বেগটা অর্জন করতে হবে যেটা কি ত্বরণে চলবে। এখন দেখা যায় যে কে তোমার কি সমবেগে চলছে। এখানে সমবেগে চলছে হচ্ছে মোটরসাইকেল। একটি মোটরসাইকেল 30 মিটার পার সেকেন্ড সমবেগে। তাহলে এই 30 মিটার পার সেকেন্ড বেগটা অর্জন করতে হবে কাকে? তোমার এই বাসকে। তাহলে বাসের যে গতিবেগটা হবে সেটা হচ্ছে 30 মিটার পার সেকেন্ড কোন একটা নির্দিষ্ট কি সময় পর। এবং অবশ্যই সেই বেগটাকে কি বেগ ধরতে হবে? তোমাকে শেষ বেগ ধরতে হবে। সেই শেষ বেগটা হবে কার? বাসের হচ্ছে কি শেষ বেগ। এবং বাস যেহেতু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করবে এজন্য বাসের আদি বেগ হবে 0। তাহলে ইউ 0, ভি হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, আর এখানে দেখো ত্বরণ দেওয়া আছে, ত্বরণ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই মানগুলো আমরা ব্যবহার করে কি করব, এই কত সময় পর টাইমটা বের করব। তাহলে আমরা অঙ্কটা করে দেখি। নাম্বার গ, এখানে দেওয়া আছে বাসের আদিবেগ, এটাকে ইউ বলি, ইউ হচ্ছে 0। বাসের ত্বরণ এ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার, এবং বাস যে বেগটা অর্জন করবে সেটা হচ্ছে সাইকেলের যে সমবেগ সেটা, অর্থাৎ ভি আমরা বলতে পারি
30 মিটার পার সেকেন্ড এই বেগটা অর্জন করবে এবং তার জন্য যে সময় লাগবে সেটা বের করতে হবে। সেই সময়টাকে যদি t দ্বারা প্রকাশ করি তাহলে আমাদের যে এটা নিয়ে এই চারটা রাশির যে সমীকরণটা আমাদের জানা আছে সেটা হচ্ছে আমরা জানি v সমান u প্লাস at v সমান u প্লাস at এখান থেকে আমরা কিন্তু কি করতে পারি মান বসাতে পারি। v এর মান কত দেখো আছে 30, u এর মান 0, a হচ্ছে 3 ইনটু t থেকে যাবে। এখান থেকে আমরা লিখতে পারি 3t সমান কি 30 অর্থাৎ t সমান হিসেবে 30/3 t এর মান আমরা পেয়ে যাচ্ছি 10, t এর মান 10 অর্থাৎ তোমার 10 সেকেন্ড 10 সেকেন্ড পর তোমার কি হবে এই বাস ও মোটরসাইকেলের বেগ সমান হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা পরের কোশ্চেনটাতে চলে যাই। আচ্ছা, নাম্বার ঘয়ের যে তোমাদের আমি শুরু করেছিলাম, ঘ নাম্বার প্রশ্নে কি বলা ছিল যে যাত্রাপথে বাস ও মোটরসাইকেল কতবার মিলিত হবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে এখানে তোমাদের চিত্র একে আমি সেই বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। এম অবস্থানে কি মোটরসাইকেল আছে আর বি অবস্থানে তোমার কি আছে বাস আছে এবং তারা কিন্তু এই একই বরাবর যাত্রা শুরু করবে, একই বরাবর একই সাথে যাত্রা শুরু করবে। যাত্রা শুরু করলে দেখো এখানে যে পেছনে যে ছিল সে হচ্ছে কি মোটরসাইকেল, সেই মোটরসাইকেলের কিন্তু তোমার কি সমবেগ, মোটরসাইকেল সমবেগে চলবে, তার বেগের কোনো পরিবর্তন হবে না। এবং সেই সমবেগটা কত, মোটরসাইকেলের সমবেগ আমরা v যদি v দিয়ে প্রকাশ করি তাহলে v কত, v হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে সমবেগ, এটা সমবেগ। আর তোমার হচ্ছে বাস যেটা বাসের দেখো কি আছে, বাসের ত্বরণ আছে, বাস তোমার হচ্ছে বাসের আদিবেগ কত, আদিবেগ তোমার 0 হবে বাসের, এবং বাসের আদি ত্বরণ যেটা সেটা হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন যদি তোমার বাস এবং কি মোটরসাইকেল যদি একই সাথে যাত্রা শুরু করে এই বরাবর, এবং আমরা যদি বলি সেটা এই সি বিন্দুতে গিয়ে যদি কি হয়, সি বিন্দুতে গিয়ে যদি তাদের দেখা হয়, এটা আমরা কল্পনা করে নিতে পারি। তাহলে কি হবে, যদি সি বিন্দুতে তাদের দেখা হয় তাহলে বি থেকে সি এই পথটা অতিক্রম করবে হচ্ছে কি বাস, যেটাকে আমরা কি করতে পারি এস 2 দ্বারা প্রকাশ করি। আর এস 1 দিয়ে প্রকাশ করব হচ্ছে এম থেকে তোমার কি সি এর যে দূরত্বটা সেটা হচ্ছে আমরা এস 1 দ্বারা যদি প্রকাশ করি তাহলে কি দাঁড়াচ্ছে, মোটরসাইকেল তোমার S1 দূরত্ব অতিক্রম করে এবং বাস S2 দূরত্ব অতিক্রম করে পরস্পরের সাথে মিলিত হবে, এটা আমরা বলতেই পারি। এখন আমরা এই S1 এবং S2 এটা কিভাবে সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে হয় সেটা আমরা দেখি। প্রথমে আসি মোটরসাইকেলের ক্ষেত্রে। মোটর সাইকেলের ক্ষেত্রে সমবেগটা কত, সমবেগ v সমান 30 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আর বাসের ক্ষেত্রে কি কি তথ্য আছে দেখো, বাসের ক্ষেত্রে আদিবেগ u হচ্ছে 0, ত্বরণ a হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই দুটোই তো আছে, আর কোনো তথ্য নাই। আচ্ছা, আমরা তাহলে ধরে নিচ্ছি কি, আমি ধরে নেওয়ার কথাটা বোর্ডে লিখলাম না, তোমরা এবার যখন অঙ্কটা করবা তখন তোমরা খাতায় লিখবা যে মনে করি মোটরসাইকেল S1 দূরত্ব কি t সময়ে অতিক্রম করে তোমার হচ্ছে এবং বাস S2 দূরত্ব t সময়ে অতিক্রম করে তোমার কি হবে পরস্পরের সাথে মিলিত হবে। অর্থাৎ দুই জায়গায় দেখো বলা হচ্ছে কিন্তু সময়টা ঠিক, কারণ দুজনের কিন্তু সময় একই লাগবে। তাহলে টিটা কি থাকবে, টি বলছে যেটাকে আসলে সময় বলছে, এটা কি থাকবে, দুটার তোমার বাউন্ডারি ক্ষেত্রে কি থাকবে, সেম থাকবে। তাহলে আমরা যদি এই মোটরসাইকেলের কি মোটরসাইকেল অতিক্রম দূরত্ব S1 বের করতে চাই, S1, তাহলে S1 সমান কি হবে, VT হবে, S1 সমান VT। V এর মান কত দেখো, V এর মান 30 * t। আচ্ছা,
তাহলে এটা s1 সমান v s1 সমান 30t এটা লিখতে পারি আমরা। এরপর বাসের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? দেখো বাসের ক্ষেত্রে লিখতে পারি s2 সমান সমান u t প্লাস হাফ at স্কয়ার, এবং যদি আমরা মান বসাই দিই আদিবেশ শূন্য, তাহলে এই মানটা কি বাদ পড়ে যাচ্ছে, 0 ইনটু t মানে কি এখানে 0, তাহলে হাফ ইনটু এর মান কত আছে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার t স্কয়ার, অর্থাৎ কি দাঁড়ালো দেখো t স্কয়ার 3t স্কয়ার বাই 2 দাঁড়ালো, কার মান s2 এর মান দাঁড়ালো। তাহলে আমরা s1 এবং s2 দুইটাই কি করলাম বের করলাম, ঠিক আছে। এটা আমরা সমীকরণ দিতে পারি। তাহলে 1 আর 2 নম্বর সমীকরণ থেকে তোমরা একটু লক্ষ্য রাখো, এটা এখান থেকে আমাদের কাজ করতে হবে। এখন তোমরা খেয়াল করো s1 এবং s2 এই দুটো দূরত্বের ভিতরে কোনটা বেশি হবে? s1 চিত্র থেকে বোঝা যাচ্ছে যে s1 কিন্তু বেশি হবে, আর s2 দেখো b থেকে c s2 আর m থেকে c হচ্ছে কি s1, তাহলে s1 দূরত্ব অবশ্যই বেশি, এবং সেটা কত বেশি সেটা কিন্তু প্রশ্নে তোমাদের বলাই আছে। এখানে যে তোমার মোটরসাইকেলটা সেটা কি ছিল 126 মিটার পেছনে ছিল, তার মানে মোটরসাইকেল যেটা দূরত্ব অতিক্রম করছে s1 সেটা হচ্ছে 126 মিটার বেশি, কার তুলনায়? তোমার হচ্ছে এই বাসের তুলনায়। তাহলে আমরা প্রশ্ন মতে কি লিখতে পারবো? প্রশ্ন মতে আমরা লিখতে পারবো প্রশ্ন মতে s1 s2 সমান 126 এটা লিখতে পারবো। এখন আমরা s1 s2 মান বসায় দিই। s1 হচ্ছে 30t s2 হচ্ছে 3t স্কয়ার বাই 2। এখন এটাকে আমরা একটু সরল করে নিই, একটু ক্যালকুলেশন করব কিভাবে। এখানে আমরা উভয় পক্ষকে আগে কি করি 2 দিয়ে ইনটু করি, তাহলে 2 দিয়ে ইনটু করলে 60t 3t স্কয়ার সমান সমান 252। এখান থেকে যদি আমরা আবার কি করি, এখানে 2 দিয়ে গুণ করা হয়েছে, 2 দ্বারা গুণ করে এরপর আমরা কি করব, এটাকে আবার 3 দিয়ে ভাগ করা যায়। 3 দিয়ে ভাগ করলে 20t t স্কয়ার সমান সমান 84। এরপর যদি এটাকে আমরা আরেকটু সরল করি তাহলে কি দাঁড়ায় দেখো t স্কয়ার 20t প্লাস 84 সমান 0। এভাবে আমরা ক্যালকুলেশন করলে এরকম আসবে। এখন এটাকে আমরা কি করব, যদি মিডিয়াম করি তাহলে এখানে 84 আছে, এটাকে এভাবে ভেঙে লিখব t স্কয়ার মাইনাস এখানে 84 এর দুটো উৎপাদক হবে তোমার কত কত, একটা হবে তোমার 14t আর এটা কি হবে 6t। দেখো 6 আর 14 গুণ করলে এটা হবে প্লাস 84 ইকুয়াল টু 0। এখন আমরা যদি এখান থেকে কমন নিই, t কমন নিলে t minus 14 minus 6 কমন নিলে t minus 14 অর্থাৎ কি দাঁড়াচ্ছে, এটা আমরা লিখতে পারি। আমি উপরে মুছে দিচ্ছি। এখানে আমরা কি t minus 14 সমান 0 লিখব, অথবা কি t minus 6 সমান 0 লিখব। তাহলে t সমান কত দাঁড়ালো 14 আর এখানে t সমান দাঁড়ালো 6। দেখো দুইটাই কিন্তু তোমার পজিটিভ মান, আর পজিটিভ মান হলে তোমার দুইটাই গ্রহণযোগ্য হয়। তাহলে কি দাঁড়ালো যে 6 সেকেন্ড অথবা কি 14 সেকেন্ড। তার মানে এখানে প্রশ্নে কি বলা ছিল দেখো যাত্রার পথে বাস ও মোটরসাইকেল কতবার মিলিত হবে, তো আমাদের কিন্তু সময় দেখে আমরা বলতে পারতেছি এরা দুইবার মিলিত হবে। এখন যদি বাস্তব চিন্তা করি আমাদের কি ঘটনাটা ঘটবে, ঘটনাটা এরকম হবে যে মোটরসাইকেল যেহেতু পেছন থেকে যাচ্ছে এবং একটা সমবেগ নিয়ে, তো প্রথমে কি হবে, আর বাস হচ্ছে তোমাকে ত্বরণের সামনের দিকে অগ্রসর হচ্ছে। তাহলে ত্বরণে অগ্রসর হলে কিন্তু তার বেগ ধীরে ধীরে কি হবে, ধীরে ধীরে বৃদ্ধি পাবে সময়ের সাথে সাথে, কিন্তু সমবেগের কিন্তু সময়ের সাথে সাথে বেগ কি হবে না, বৃদ্ধি পাবে না। আর শুরুতে যেহেতু সমবেগটা দেখো 30 মিটার পার সেকেন্ড অনেক বেশি, আর শুরুতে কিন্তু দেখো এই বাসের কিন্তু কি বাসের আদি বেগটা শূন্য ছিল, তাহলে ওর বেগটা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এই কারণে শুরুর দিকে তোমার মোটরসাইকেলটা কি হবে, বাসকে অতিক্রম করে চলে যাবে। বাসকে অতিক্রম করে চলে গেলেও সে কিন্তু সামনে থেকে একই বেগে কি হতে থাকবে, অগ্রসর হতে থাকবে। হ্যাঁ, কিন্তু যেহেতু তোমার হচ্ছে
মোটরসাইকেল যেহেতু কি হবে তোমার সমবেগে অগ্রসর থাকবে, তাকে অতিক্রম করে গিয়ে তোমার হচ্ছে বাসকে অতিক্রম করে গিয়ে এরপরে হবে কি, যেহেতু বাসটা কি ত্বরণে চলছে, এজন্য তার সময়ের সাথে আবার বেগ বৃদ্ধি পেয়ে যাবে। তখন কি হবে, এই বাস আবার কি করবে, মোটরসাইকেলকে অতিক্রম করবে, বা যখন অতিক্রম করবে তখন তাদের সাথে দেখা হবে। এই যে যখন তোমার কি এই বাস মোটরসাইকেলকে কি অতিক্রম করে চলে যাবে, তখন কিন্তু তার বেগটা অনেক বেশি থাকবে এবং সেই বাসকে কিন্তু আর মোটরসাইকেল কি করতে পারবে না, ধরতে পারবে না। কাজে এখানে দেখা হবে দুইবার। প্রথমে কি হবে, প্রথমে এই 6 সেকেন্ড মানে 6 সেকেন্ড পরে তোমার কি হবে, মোটরসাইকেল কি করবে, বাসকে অতিক্রম করে চলে যাবে, মানে তখন ওদের একবার দেখা হবে। আর প্রথম থেকে আবার 14 সেকেন্ড পরে, প্রথম থেকে কি 14 সেকেন্ড পরে কি করবে, বাস আবার কি করবে, মোটরসাইকেলকে অতিক্রম করে যাবে, মানে তখন তাদের আরেকবার দেখা হবে। অর্থাৎ যাত্রাপথে কয়বার দেখা হবে, যাত্রাপথে তাদের দেখা হবে দুইবার। এখান থেকে আমরা সেই সিদ্ধান্ত নিতে পারি। এটা কি গুছিয়ে তোমাদের খাতায় লিখতে হবে, আমি আর এটা লিখলাম। তাহলে আমাদের এটা এই ঘ নম্বর প্রশ্ন কিন্তু তোমার উত্তর এই পর্যন্ত। কিন্তু দেখো আমি কিন্তু অথবা দিয়ে আরেকটা কোশ্চেন এখানে লিখে রেখেছি। সেটা হচ্ছে যে ব্যাপারটা যদি উল্টা হতো, অর্থাৎ কি এখানে দেখো বাস কিন্তু স্থির অবস্থানে ছিল, বাস এবার চলে যাবে কোথায়, মোটরসাইকেল অবস্থানে। যদি বাস চলে যায় কোথায়, মোটরসাইকেল অবস্থানে চলে যায় এই অবস্থানে, আর যদি মোটরসাইকেল চলে যায় সামনে, তাহলে কি অবস্থা দাঁড়ায়? তাহলে আমাদের দেখো এখানে কোশ্চেনটা ওইভাবেই সাজানো হয়েছে। বাস ও মোটরসাইকেল পরস্পরের বিপরীত অবস্থানে থেকে যাত্রা শুরু করলে কতবার মিলিত হবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখন যদি এখানে পেছনে থাকে আর মোটরসাইকেলে দেখো সমবেগটা কত, মোটরসাইকেলের সমবেগ আগের মধ্যে 30 মিটার পার সেকেন্ড। আর বাসের কি হবে, বাসের আদিবেগ কত, বাসের আদিবেগ 0, ত্বরণ কত, ত্বরণ হচ্ছে তোমার কি 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এবার কি হবে, এবার তোমার যদি আমরা চিন্তা করি, এটা অঙ্ক না কষে যদি ভাবি, তাহলে এরকম যে সমবেগে যদি তোমার মোটরসাইকেল সামনে দিকে চলছে, সেটা কিন্তু ওই বেগটা নিয়ে চলতে থাকবে। কিন্তু পেছনে থাকা যে কি বাস, তার যেহেতু ত্বরণ আছে, মানে সময়ের সাথে সাথে তার কি হচ্ছে, বেগ বৃদ্ধি পাচ্ছে, এই বাসটা কি করবে, এক সময় কি মোটরসাইকেলকে কি করবে, অতিক্রম করে যাবে, তখন তাদের একবার দেখা হবে। এই যে মোটরসাইকেলকে অতিক্রম করে গেল, যাওয়ার পরে কিন্তু এই তোমার বাসের কিন্তু বেগটা তখন অনেক বেশি থাকবে এবং ওই বেগ এবং সাথে সাথে তার বেগ বৃদ্ধি হতে থাকবে, এবং তখন কিন্তু ওই যে একবার দেখা হবে, হওয়ার পরে কিন্তু তাদের সাথে আর কখনোই দেখা হবে না। কারণ এখানে তোমার কি এই মোটরসাইকেলটা কিন্তু সমবেগে চলবে, আর এখানে তোমার বাসের ত্বরণ থাকার কারণে অনেক বেগ বৃদ্ধি পাওয়ার কারণে ওকে ছেড়ে চলে যাবে, আর দেখা হবে না। তার মানে যাত্রা পথে তার দেখা হবে একবার কিন্তু। এবং সেই একবার কিভাবে আমরা ক্যালকুলেশন করে দেখতে পারি, যে ক্যালকুলেশন করে কত আসে আমরা দেখতে পারি সেটা। এখন দেখো যেহেতু তুমি এই আগের অংশটা তোমরা বুঝতে পেরেছো আশা করি, তাহলে পরের অংশটার জন্য আমি যদি একটু শর্ট করে করি, তাহলে এখানে দেখো যে S1 টা কিন্তু এখন হয়ে যাবে কি বাসের ক্ষেত্রে। তাহলে বাসের ক্ষেত্রে S1 সমান আমরা লিখতে পারবো ut প্লাস হাফ at স্কয়ার দিয়ে যদি আমরা লিখি, তাহলে এটা বাদ করে যাচ্ছে হাফ ইনটু 3 ইনটু t t স্কয়ার দাঁড়াচ্ছে। তার মানে কি t 3t স্কয়ার বাই 2 দাঁড়াচ্ছে। এবং এখানে মোটরসাইকেলের ক্ষেত্রে তোমার কি দাঁড়াবে, s2 সমান vt, অর্থাৎ v এর মান আমাদের এখানে জানা আছে 30, তাহলে 30t। এখন দেখো কে বেশি পথ অতিক্রম করবে, কে বেশি পথ অতিক্রম করবে, বেশি পথ অতিক্রম করবে কিন্তু তোমার কি বাস, এবার বাস করবে। এবং বাস কত বেশি পথ অতিক্রম করবে, আমাদের এখানে কোশ্চেন লেখা আছে 126 মিটার, 126 মিটার বেশি পথ অতিক্রম করবে, মানে b থেকে m এর দূরত্ব 126 মিটার। তাহলে আমরা যদি s1 মাইনাস s2 করি, তাহলে এখানে 126 লিখতে পারি আগের মতই। কিন্তু এখানে দেখো s1 আর s2 এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে, s1 এর মানটা কত 3t স্কয়ার বাই 2, s2 হচ্ছে তোমার 30t সমান 126। এখান থেকে আমাদের আসে হিসাব করলে, আগের মতো যদি আমরা হিসাব করি, তো 3t স্কয়ার মাইনাস 60t সমান তোমার 252। এখানে যদি আমরা আরো 3 দিয়ে ভাগ করি, তাহলে t স্কয়ার মাইনাস 20t, এখানে যদি সাইড চেঞ্জ করে একবার নিয়ে আসি, তাহলে এখানে 84 সমান কি হচ্ছে 0। ঠিক আছে, এখানে 3 দিয়ে ভাগ করা হয়েছে উভয়পক্ষকে এবং সাইড চেঞ্জ করা হয়েছে। এবার আসো দেখো কি অবস্থা দাঁড়াচ্ছে এখানে। এখানে যে হিসাবটা দেখো, এখানে কিন্তু 84 আছে, এটাকে কিন্তু তুমি
এই মিডল টার্ম করে কিন্তু 20 বানাতে পারবে না, যেটা কিন্তু আগে আমরা করতে পেরেছি। এটার জন্য তোমাদের কিন্তু দ্বিঘাত সমীকরণের সমাধান যেটা আমরা বলে থাকি, এই দ্বিঘাত সমীকরণের সমাধানটা কি কাজে লাগাতে হবে। সেটা কি ছিল, এরকম ছিল, যদি ax² + bx + c হয়, তখন x সমান আমরা লিখতে পারি -b ± √b² - 4ac/2a। আমরা এভাবে কিন্তু কি করতে পারি, সমাধান করতে পারি এই সমীকরণের সাহায্যে। এই সমীকরণে আমরা এখন সাহায্য নেব। এটার সাথে যদি এই সমীকরণের সাথে এটা আমরা এই সমীকরণটা যদি কি করি, তুলনা করি, তাহলে কি দাঁড়ায়, তাহলে দাঁড়ায় t সমান আমরা লিখতে পারি মাইনাস, দেখো এখানে -20 টা এখানে b হিসেবে কাজ করবে, তাহলে -20 ± √b² অর্থাৎ -20 এর উপর স্কয়ার -4 * a। a কত হবে, t স্কয়ার সাথে কিছু নেই মানে 1। a c c কত, -84 যদি বসায় দেই, আর নিচে আবার থাকবে হচ্ছে কি 2a, a মানে হচ্ছে 1। তাহলে এখানে যদি 1 বসায় দিই আমরা, তাহলে কি আসে 20 ± এখানে তোমার 400 হয়, প্লাস 400 সাথে এখানে তোমার আসবে হচ্ছে কোন বলে 336 আসবে, 36 ডিভাইডেড বাই 2। তো যদি আরো হিসাবটা আমরা করি, এখানে যোগ করে যদি বর্গমূল করি আমরা, এই পুরোটা যোগ করলে আসবে হচ্ছে যে মানটা, তাকে আবার যদি বর্গমূল করা হয় তাহলে আসে 27.13 আসে। যদি 400 আর 336 যোগ করে তার যদি বর্গমূল করা হয় তাহলে 27.13 আসে। তাহলে এখানে যদি দেখো প্লাস মাইনাস আছে, অর্থাৎ প্লাস মাইনাস থাকার জন্য t এর মানটা কিন্তু কয়টা হবে, দুইটা এখানেও হবে। সেই দুটো মান আমি এখানে একটু লিখে দেখাচ্ছি তোমাদের। t সমান 20 যখন প্লাস নিচ্ছি আমরা, 20 + 27.13/2, তখন এই মানটা তোমার আসে হচ্ছে 23.57 সেকেন্ড। আর যদি আমরা মাইনাস নিয়ে কাজ করি, এই মাইনাসটা যদি নিই, অর্থাৎ 20 - 27.13 ডিভাইডেড বাই 2 নেই, তখন কিন্তু দেখো 27.13 কিন্তু 20 চাইতে কি বড়, এর সামনে মাইনাস চিহ্ন আছে, তাহলে এখানে অবশ্যই একটা কি আসবে, মাইনাস আসবে। এবং সেই মানটা কত আসবে, -3.57 সেকেন্ড, 3.57 সেকেন্ড। তাহলে এখানে দেখো দুইটা কিন্তু আমাদের কি হয়েছে, রেজাল্ট আসছে, কিন্তু একটা হয়েছে কি, একটা হচ্ছে প্লাস, এখানে কি, এটা কি, এটা প্লাস, আর এটা কি, এটা দেখো এটা মাইনাস। আর এখানে যেহেতু t মানে সময় মান কিন্তু মাইনাস যদি আসে, তাহলে কিন্তু এটা কি হবে না, গ্রহণযোগ্য হবে না, এটা আমরা বাদ দেব। আর t এর মানে এখানে দেখো প্লাস এসেছে, অর্থাৎ এটা কি হবে, গ্রহণযোগ্য হবে। তাহলে আমরা কি বলতে পারবো, আমরা বলতে পারবো কি, যে এই বাস শুরু থেকে 23.57 সেকেন্ড পর কি করবে, এই মোটরসাইকেলকে কি করবে, তোমার হচ্ছে সাথে মিলিত হবে বা দেখা হবে। এরপরে এই সময় পরে সে কি ওকে অতিক্রম করে চলে যাবে, কাকে, সাইকেলকে তোমার বাসটা অতিক্রম করে চলে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কোনটা পেছনে থাকলে তোমার সময় দুইবার হবে, কোনটা পেছনে থাকলে সময় একবার হবে। এটা আমরা মানে আমার এই আলোচনা থেকে আশা করি তোমরা কি করতে পারবা, পরবর্তী এরকম ধরনের সমস্যা আসলে সেটা উত্তর করতে পারবা। এখন তোমাদের তো এই যে HW এর কথা বলা হয়েছে, হ্যাঁ, গত ক্লাসে বলেছি যে HW গুলো করতে হবে। HW এর সাথে তোমার সিটি এবং ডায়রি নম্বর যুক্ত আছে না, সিটি ডায়রি নম্বরটা আমরা HW এর উপর ভিত্তি করে দেব। তো তোমরা তাছাড়া কিন্তু ব্যাপারটা হলো, যেহেতু আমরা এটাকে বোর্ডের বোর্ড প্রশ্ন এবং হচ্ছে কি তোমার বিভিন্ন স্কুলে গুরুত্বপূর্ণ স্কুলের প্রশ্ন আলাদা করেছি, এজন্য এটা তোমাদের কিন্তু পরীক্ষার প্রয়োজন হবে। এসএসসি পরীক্ষাতে কিন্তু এরকম টাইপের প্রশ্ন করলে তোমাদের উত্তর করতে কি হবে, সুবিধা হবে। এবার আসো, HW-টা কিছুই না, HW হচ্ছে তোমাদের এই যে HW নাম্বার 2, এটা যেটা দ্বিতীয় নম্বর ক্লাস, তাহলে সৃজনশীল প্রশ্ন 2 এর ভয়ের প্রশ্ন উত্তর। এই যে ঘ নাম্বারটা যে কি প্রশ্ন উত্তর আমি করিয়েছি, সেটা কিন্তু দুইটা পার্ট ছিল, কিন্তু আমরা কিন্তু প্রথম যেটা সেটা আমি তোমাদের HW দিচ্ছি, যেটা আমি শুরুতে করেছিলাম। কাজে তোমরা এটা করতে পারবে আশা করি, একটু গুছিয়ে করবে খাতায়, পরে আমাদের জমা দেবে, আমরা এটা চেক করে দেব। আজকে আমার ক্লাস এ পর্যন্তই, আশা করি সবাই উপকৃত হয়েছে। নেক্সট কোনো ক্লাসে আবার তোমাদের দেখা হবে। নেক্সট ক্লাস আমি গতির উপরে আবার নেব তোমাদের, হ্যাঁ, সেটা তোমাদের উপকার হওয়ার জন্য অবশ্যই তোমাদের দেখতে হবে। তোমরা দেখবে এই আশা রেখে আজ শেষ করছি। আসসালামু আলাইকুম।